বাংলার শেষ স্বাধীন নবাব সিরাজদৌলার বিশ্বাসঘাতক কিন্তু শুধু মির্জাফর ছিলেন না, ছিলেন তার ঘনিষ্ঠ এক আত্মীয়া। আজকের ভিডিওতে বলবো যে কেন তার এত ঘনিষ্ঠ এক আত্মীয়া তার এত বড় শত্রু হয়ে উঠলেন। আর তার পতনের মূলে তার অবদানও কিন্তু কিছু কম নয়, তার ষড়যন্ত্রের বিষও কিন্তু যথেষ্ট ধারালো। এবং তিনি শুধু মির্জাফরের সাথে হাত মিলিয়েছেন তা নয়, তিনি বিদেশি শক্তি অর্থাৎ ইংরেজদের সাথেও সমান তালে তাল মিলিয়েছিলেন, যাতে তিনি সিরাজকে তার নবাব পদ থেকে উৎখাত করতে পারেন। তবে হ্যাঁ, তাদের শেষ পরিণতিগুলো খুব একটা ভালো নয়। তবে তাও সিরাজের এই যে বিশ্বাসঘাতকতার পেছনে তার নিজের মাসি ঘসেটি বেগমেরও অবদান খুব একটা কম নয়। আজকের ভিডিওতে থাকছে সেই বিশ্বাসঘাতকতার আরেক গল্প। ঘসেটি বেগম ছিলেন আলীবর্দী খাঁয়ের জ্যেষ্ঠ কন্যা, আর তার আরেক মায়ের সন্তান হচ্ছেন সিরাজদৌলা, অর্থাৎ তাহলে ঘসেটি বেগম হচ্ছে সিরাজের বড় মাসি। এবং ইনি কিন্তু সিরাজের পতনের মূল অন্যতম একজন। কি করেছিলেন আর কেনই বা সিরাজের প্রতি তার এত ক্ষোভ জন্মালো, সেই গল্পটাই থাকবে আজকের ভিডিওতে। এবার ঘসেটি বেগমের ছোটবেলাটা কেমন ছিল? আলীবর্দী খাঁ কিন্তু যথেষ্ট যুদ্ধ এই ধরনের একটা ট্রানজিশন পয়েন্ট দিয়ে গেছিলেন। একদিকে মুঘল দরবারের বিভিন্ন সমস্যা সামলেছেন, মারাঠা আক্রমণ সামলেছেন, এবং ব্রিটিশ ঢুকছে ঠিক সেই সময় এই সব কিছু কিন্তু সামলেছেন আলীবর্দী খাঁ। এবং সেই প্রেক্ষাপটেই কিন্তু বড় হয়েছেন ঘসেটি বেগম। এবং তার মধ্যে সেই কারণে প্রশাসনিক দক্ষতা কিন্তু তিনি অর্জন করেছিলেন। এবং তিনি কিন্তু রাজকোষ সম্পর্কে সবকিছু জানতেন, বা ব্যবসায়ী কি কি জিনিস থেকে কোথা থেকে কর শস্য আদায় হচ্ছে, ট্যাক্স পাচ্ছে তারা, সেইগুলোও কিন্তু তিনি জানতেন। এবং তার কিন্তু রাজনৈতিক ষড়যন্ত্রের ক্ষেত্রেও একটা যথেষ্ট মাথা ছিল। এবং এই সব কিছু মিলিয়ে তিনি কিন্তু খুবই সাংঘাতিক একজন মহিলা হয়ে ওঠেন। খলনায়িকাও বলা চলে তাকে কিছুটা। কিন্তু এমনি এমনি কিন্তু কেউ খলনায়িকা হয় না, তার পেছনে নিশ্চয়ই কিছু কারণ থাকে। আর ঠিক এই কারণটাই ছিল ঘসেটি বেগমেরও। সিরাজ যখন আলীবর্দী খাঁয়ের মৃত্যুর পর, আলীবর্দী খাঁ যখন মারা গেলেন, সিরাজ তখন একদম তরুণ একজন নবাব হিসেবে কিন্তু বাংলার দায়িত্ব নিলেন। কিন্তু দায়িত্ব নেওয়ার পর কিন্তু সিরাজের প্রশাসনিক দক্ষতা তেমন কিছু ছিল না, কারণ সে সবসময় তার বিলাস ব্যসনেই বেশি সময় কাটিয়ে দিতেন। এবং এই কারণে কিন্তু সেই সময়ের বাংলার জনগণ এবং ওই সময়ের যারা রাজকর্মচারী ছিল বা তার সেনাপতি ছিল, তাদের কিন্তু ক্ষোভ ভীষণভাবে বাড়তে থাকে। এবং তিনি আরও কয়েকটা কাজ করেছিলেন ওই সময়। পুরনো যেই কর্মচারীরা রাজদরবারে তখন কাজ করতেন, তাদেরকেও তিনি খুবই অপমান করতেন এবং তাদের অনেক সময় কাজ থেকে তাড়িয়েও দিতেন। এবার ঘসেটি বেগম ঠিক তার মায়ের মতো, তার মাসি। এবার এই ঘসেটি বেগমেরও কিন্তু যথেষ্ট অর্থ ছিল, তার ধন সম্পদের পরিমাণও কিন্তু কম ছিল না, এবং রাজনৈতিকভাবে তিনি ভীষণই সক্রিয় ছিলেন। এই কারণে কিন্তু ঘসেটি বেগমের থেকে ক্ষমতা সিরাজ আনার একটা চেষ্টা করেছিল, তাকে কোনোভাবে তার ক্ষমতা যাতে সে নিজের হাতের মুঠোয় আনতে পারে তার চেষ্টা করে গিয়েছিলেন। এবং তার যে মূলত যে ভবন মতিঝিল, সেই প্যালেসটা কিন্তু তিনি দখল করেন কিন্তু তিনি ঘসেটি বেগমকে সেখানে থাকতে দিয়েছিলেন। ঘসেটি বেগম সেখানে থাকতেন, কিন্তু একটু নজরবন্দি অবস্থায় থাকতেন, বা গৃহবন্দী অবস্থায় বলা যেতে পারে। ঘসেটি বেগম ওখানে থাকতেন এবং তার যে বিশ্বস্ত অনুচররা ছিল বা তার বিশ্বস্ত যে কর্মচারীরা ছিল, তাদেরকে কিন্তু তিনি অনেক সময় ছাঁটাই করে দিতেন বা তাদের অপমান করতেন। এবার এই যে একটা জিনিস হচ্ছে ক্রমাগত, এই ক্রমবর্ধমান জিনিসগুলো, এবং ঘসেটি বেগমের হাত থেকে ঘসেটি বেগমের বেশ কিছু ধন সম্পত্তি শোনা যায় যে সিরাজ কিন্তু রাজকোষে এনে রেখেছিলেন, অর্থাৎ তার নিজস্ব সম্পত্তি ছিল ওটা, এবং সেটা কিন্তু তিনি রেখেছিলেন। এবার ঘসেটি বেগমের কি বিয়ে হয়নি? হ্যাঁ, ঘসেটি বেগমের বিয়ে হয়েছে। তার বিয়ে হয় নবাজিশ মুহাম্মদ খানের সাথে, যিনি ছিলেন ওই সময় ঢাকার নায়েব। এবার ঢাকা কিন্তু ওই সময় ছিল একেবারে সুজলা সুফলা, অর্থাৎ সেখান থেকে একটা বৃহৎ পরিমাণ কিন্তু রাজস্ব আদায় হতো বাংলার। আর ঢাকা নায়েব ছিলেন হচ্ছেন তার স্বামী। তার স্বামী মারা যাওয়ার পর তিনি কিন্তু একটা বিশাল অঙ্কের টাকার মালকিন হন। তো সেই মালকিন হওয়ার সূত্রে তার ধন সম্পত্তির পরিমাণও বেশি ছিল, কিন্তু সেই দিকেই নজর পড়ে সিরাজের। আর তার পার্সোনাল যে ধন সম্পত্তি, সেইগুলো থেকেও কিন্তু তিনি অনেকটাই রাজকোষে নিয়ে নেন। এর ফলে কি হয়, ঘসেটি বেগমের মধ্যে একটা সাংঘাতিক ক্ষোভ জন্ম নেয় এবং তার যে ক্ষমতা সেটাও কেড়ে নেওয়ার চেষ্টা করছেন সিরাজ। তো সেই কারণে তিনি কি করলেন, এবার ষড়যন্ত্র শুরু করলেন। তিনি প্রথমেই ষড়যন্ত্রে সামিল করলেন মির্জাফর, সিরাজের সব থেকে বিশ্বস্ত সেনাপতি। মির্জাফর এবং তার সাথে সাথে বাংলার একজন ধনী ব্যবসায়ী জগৎ শেঠ।
জগৎ শেঠের পাওয়ার সম্পর্কে আর বলার অপেক্ষা রাখে না। ওই সময় জগৎ শেঠ, মীর জাফর এবং শেষে বিদেশি শক্তি অর্থাৎ ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি লর্ড ক্লাইভের সাথে মিশে সে কিন্তু একেবারে ষড়যন্ত্রের বিষ ঢেলে দিলেন আর সিরাজের পতনের কারণ হয়ে দাঁড়ালেন। এবার সিরাজের মৃত্যুর পর কি হয়েছিল ঘসেটি বেগমের? সিরাজের মৃত্যুর পর মীর জাফর এবং ইস্ট ইন্ডিয়া কোম্পানি অর্থাৎ ইংরেজরা ভাবলো যে ঘসেটি বেগমকে বেশি দিন কিন্তু রাখা যাবে না, তাকে তাদের পথের কাঁটা হিসেবেই দেখলো। কারণ তিনি বেশ অর্থাৎ প্রভাবশালীও ছিলেন এবং তার সাথে তার রাজনৈতিক যোগাযোগও কিন্তু বেশ গভীর ছিল। অতএব তিনি কৌশলে সমস্ত কিছু ষড়যন্ত্র করতে জানতেন। তাই তারা ভাবলো যে তাকে আর এইখানে রাখা যাবে না। অতএব কি করা হবে? তাকে প্রথমে কি করা হলো, নির্বাসিত করা হলো। এবং নির্বাসিত করার কারণ মূলত ছিল যে তিনি যাতে সামাজিকভাবে কোনো যোগাযোগ রাখতে না পারেন কারোর সাথে, অর্থাৎ তার ক্ষমতা হ্রাস করা। এরপরে তাকে অন্য জায়গায় স্থানান্তর করার আছিলায় একটা নৌ অভিযানে নিয়ে যাওয়ার কথা হলো ঢাকায়, এবং সেইখানে তাকে জলে ডুবিয়ে সম্ভবত হত্যা করা হয় তাকে নিশ্চিহ্ন করে ফেলার জন্য, এবং এটাই হয়েছিল। ঘসেটি বেগম সিরাজকে পছন্দ করতেন না, তার সাথে তার মতবিরোধ ছিল, তার ব্যক্তিগত সম্পর্কের একটা বনিবনা হচ্ছিল না, কথা সত্যি। কারণ তিনি মনে করতেন যে সিরাজ নবাব হওয়ার একদমই যোগ্য নয়, কারণ সে প্রশাসনিক কোনো কিছুই বোঝে না এবং কৌশলগতভাবে কিভাবে রাজ্য চালাতে হয় সেই জ্ঞানও তার নেই। তাকে ব্যক্তিগতভাবেও ঘসেটি বেগম খুব একটা পছন্দ করতেন এবং তার কারণগুলো আমি আগেই বললাম। তো এরপরে তার শেষ পরিণতিও কিন্তু সেই একই হলো, ওই বিশ্বাসঘাতকতা, প্রায় একই। যাদের সাথে তিনি হাত মিলিয়েছিলেন তারাই কিন্তু তার শেষ পরিণতি রচনা করলো। ঘসেটি বেগমকে একেবারে খলনায়িকা বলা যায় না, কিছুটা পরিস্থিতিরও শিকার তিনি, একথা অস্বীকার করা যায় না কখনো। তার জীবনটা কিছুটা তার আর্থসামাজিক এবং জীবনের একটা প্রতীক, যে সব কিছু মিলিয়ে এবং সব ক্ষোভ পুষে রাখলেই কিন্তু জীবনে সুখ পাওয়া যায় না, সেটা ঘসেটি বেগমের এই কাহিনীটা শুনলে বোঝা যায়। আজকের ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করবেন আর সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল ভয়েস অফ মধুরিমা।